হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োমেনিয়ার সমস্ত ভাই বোনদেরকে স্বাগত। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কেমিস্ট্রির একটি টপিক। আমরা ক্লাস 10-এর জন্য আমরা কিছু ডেমো ক্লাস শুরু করেছিলাম। সেটা হচ্ছে ক্লাস 10 শুধু নয়, 8, 9, 10 এগুলোর জন্য। তো যে ডেমো ক্লাস আমরা শুরু করেছিলাম সেই ডেমো ক্লাসটা সেটা ফিজিক্সের আমরা আগে দেখেছি লাইট চ্যাপ্টার, ঠিক আছে। তারপরে আমরা বায়োলজির দেখেছি, সেটা হচ্ছে যে জিন, ক্রোমোজোম, এই সমস্ত জিনিস, ঠিক আছে। তারপরে আমরা যেটা দেখব এখন সেটা হচ্ছে কেমিস্ট্রির একটি চ্যাপ্টার, ঠিক আছে। আমরা কেমিস্ট্রির যে চ্যাপ্টারটি দেখব সেটি হচ্ছে জৈব রসায়ন। কিন্তু আমি কি বলছি, আমার কথাটা ভালো করে মন দিয়ে শোনো। আমরা তার আগে একটু কেমিস্ট্রি কি, কেমিস্ট্রির আন্ডারে কি কি চ্যাপ্টার আছে, কেমিস্ট্রি থেকে পরীক্ষা কত নাম্বার কোশ্চেন পড়বে, সেইটা জাস্ট আমি ছোট্ট করে বলে দিচ্ছি। তারপর একদম ডিরেক্ট আমরা জৈব রসায়নে চলে যাবো, ঠিক আছে। ভালো করে মন দিয়ে শোনো। আমার কাছে টোটাল পুরো নোটস ফোটস সবকিছু একদম সুন্দরভাবে বানানো আছে। কোনখানে কত নাম্বার কোশ্চেন পড়বে, কি ব্যাপার, সবকিছু আমার বলা আছে। তবু আমি তোমাদেরকে একটু জাস্ট ইনফর্ম করে দিচ্ছি, অন্য কিছুই না। সেটা হচ্ছে তোমাদের যে ভৌত বিজ্ঞান ক্লাস 10-এর বা 9-এর, যেটাই বলো না কেন, আমি ক্লাস 10-এর বেসিসে আমি বলছি। ক্লাস 10-এ ফিজিক্যাল সায়েন্সের দুটি ভাগ, একটি হচ্ছে ফিজিক্স আর একটি হচ্ছে কেমিস্ট্রি। ফিজিক্স থেকে এখানে পুরোপুরি সব সুন্দরভাবে লেখা আছে কোন চ্যাপ্টার থেকে কত নম্বর কি পড়বে, দেখো ভালো করে। ফিজিক্স থেকে 39 নাম্বার, 39 নাম্বার কোশ্চেন পড়বে কোনখান থেকে, ফিজিক্স থেকে। কেমিস্ট্রি থেকে 51 নাম্বার, মাধ্যমিকে বলছি, মাধ্যমিকে 51 নাম্বার পড়বে কেমিস্ট্রি থেকে। তাহলে কেমিস্ট্রির এখানে ওয়েটেজটা একটু তুলনামূলকভাবে বেশি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তার সাথে সাথে আমরা যেটা দেখবো, ফিজিক্সের আমরা 5টি চ্যাপ্টার দেখতে পাবো, আর কেমিস্ট্রি যদি দেখি সেখানে 8টি চ্যাপ্টার দেখতে পাবো। তাহলে 5 আর 8, 8 5-এ 13টি চ্যাপ্টার। তোমরা বলবে আমাদের ভৌত বিজ্ঞান যে বইটা, সেই ভৌত বিজ্ঞান বইয়ে আমাদের তো 8টি চ্যাপ্টার আছে, তাহলে 13টি চ্যাপ্টার কি করে হয়ে গেল? তাহলে আমি যেটা বলছি সেটা হচ্ছে কেমিস্ট্রির আন্ডারে যে যে চ্যাপ্টারগুলো রয়েছে না, সেগুলো তোমাদের একসাথে অনেকগুলো করে দিয়ে আসে। আমি সেইটাকেও আলাদা করে দিয়েছি। ইভেন তোমাদের পরীক্ষাও সেই একসাথে যেগুলো থাকলেও সেইগুলোর থেকেও আলাদা আলাদা করে মার্ক ডিভিশন রয়েছে। যেমন ধরো আমি তোমাদের একটা চ্যাপ্টারের নাম বলছি, তোমাদের একদম 8 নাম্বার যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে, এই যে আমি এখানে লেখা আছে বই, 8 নাম্বার চ্যাপ্টার, সেটার নাম হচ্ছে পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ। তাহলে পদার্থের ভৌত এবং রাসায়নিক যে ধর্মসমূহ, এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা ভিতরে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে। যেমন ধরো ধাতুবিদ্যা, তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া, ঠিক আছে। পরীক্ষাগারে রাসায়নিক শিল্পে অজৈব রসায়নের ভূমিকা, এই সমস্ত করে ধাতুবিদ্যা, জৈব রসায়ন, এরকম করে করে তোমাদের এই চ্যাপ্টারে কিন্তু দেখতে পাবে যে আলাদা আলাদা টপিক আছে, আর তাদের কিন্তু নাম্বার ডিভিশন যেটা সেটাও কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে। তাহলে এই জন্য আমি কি বলছি যে প্রত্যেকটা আমরা ভাগ আলাদা করে দিয়েছি। তাহলে সেইটা দেখার জন্য একটু ভালো করে আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে কেমিস্ট্রি যেটা। তাহলে এই কেমিস্ট্রি যেটা, সেইটাতে কি কি জায়গা আছে আমরা একটু যদি ভালো করে দেখে নিই, তাহলে খুব সুন্দরভাবে আমরা জিনিসটা বুঝবো। দেখো আমি খুবই সুন্দরভাবে দেখবো, ঠিক আছে, ভালো করে দেখো। আমি জৈব রসায়ন টপিকটা একটু পরে আসছি, আগে কেমিস্ট্রিটা দেখো। কি বলছি, কেমিস্ট্রি, কেমিস্ট্রি। এই যে কেমিস্ট্রি তোমাদের ক্লাস এখন 10, 9, 10 এগুলো থেকে আলাদা। যখনই তোমরা 11, 12-এ চলে যাবে, এর কিন্তু 3টা জায়গা দেখতে পাবে। কি কি? 3টা জায়গা দেখতে পাবে। নাম্বার 1, 3টা জায়গা দেখতে পাবে। এটাকে 3টা ভাগে ভাগ করে দিচ্ছি আমরা, ঠিক আছে। 3টি ভাগে আমরা ভাগ করে দিচ্ছি। এই 3টি ভাগে আমরা ভাগ করে দিলাম, ঠিক আছে। ওকে, এই 3টি ভাগে যেটি ভাগ করে দিলাম, সেখানে আমরা কি কি দেখতে পাবো? সেখানে আমরা দেখতে পাবো ফার্স্ট যে ভাগ, সেটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি। ফিজিক্যাল কেমিস্ট্রি, ঠিক আছে, ফিজিক্যাল কেমিস্ট্রি। এই ফিজিক্যাল কেমিস্ট্রি বাংলা মানে কি? ভৌত রসায়ন। কি বলছি? ভৌত ভৌত রসায়ন, ঠিক আছে, ভৌত রসায়ন, ঠিক আছে। আচ্ছা, এরপরে 2 নম্বর যেটা, সেই 2 নম্বর আমরা দেখতে পাবো, সেই 2 নম্বর আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। কি দেখতে পাবো? অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রি বাংলা কি? অর্গানিক কেমিস্ট্রি মানে হচ্ছে জৈব রসায়ন, জৈব রসায়ন। আর 3 নম্বর আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক।
ইনঅর্গানিক কেমিস্ট্রি। এই ইনঅর্গানিক কেমিস্ট্রি যদি এর বাংলা দেখি তাহলে দেখবো অজৈব রসায়ন। অজৈব রসায়ন। ঠিক আছে, তাহলে আমি কি বলছি ভালো করে দেখো, কেমিস্ট্রি, এই কেমিস্ট্রিটাকে যখন তোমরা 11-12 যাই করে পড়বে না, তখন কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে পড়তে হবে, বই একটাই কিন্তু আলাদা আলাদা করে পড়তে হবে। ঠিক আছে, এবারে যদি তোমরা অন্য মিডিয়াম চলে যাও, ইংলিশ মিডিয়াম, সেখানে কিন্তু বইগুলো আলাদা আলাদা। যাই হোক, সেটা তো পরের ব্যাপার। আমি বলছি যে তোমরা যখন ক্লাস 11-12 উঠবে, তোমাদেরকে এগুলো আলাদা আলাদা করে যেহেতু পড়তে হবে, এখন থেকে তার একটা নলেজ তো লিলিয়া দরকার। তাহলে সেইটার জন্য ভালো করে দেখো যে ফিজিক্যাল কেমিস্ট্রি বা ভৌত রসায়ন, সেই ভৌত রসায়নের আন্ডারে কি কি চ্যাপ্টার আছে ভালো করে দেখো। আমি কিন্তু সব কিছু একদম কোনখানে কি আছে সব লিখে দিয়েছি। ঠিক আছে, তাহলে এইখানে যদি দেখতে যাও, তাহলে প্রথমেই দেখতে হবে যে গ্যাসের আচরণ। তোমাদের ক্লাস 10 লেভেলের আমি বলছি যে 10-এ কি কি চ্যাপ্টার আছে। তাহলে নাম্বার 1 হচ্ছে গ্যাসের আচরণ। গ্যাসের আচরণ, ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার 1। 2 নম্বরে, আচ্ছা দেখো এবারে 2 নম্বরে দেখতে পাবে যে আয়নীয় বন্ধন। আয়নীয় বন্ধন, ঠিক আছে। 3 নম্বরে যদি দেখো, তাহলে 3 নম্বরে দেখতে পাবে রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন, আচ্ছা, এই যে তোমাদের এই যে এগুলো নামগুলো একটু বড় বড়, আমি জাস্ট ছোট করে তোমাদেরকে জাস্ট দেখানো বোঝানোর জন্য বলছি। তাহলে কি বলছি, ফিজিক্যাল কেমিস্ট্রির আন্ডারে তোমরা কি দেখতে পাবে যে গ্যাসের আচরণ, আয়নীয় বন্ধন, রাসায়নিক বন্ধন, এগুলো ফিজিক্যাল কেমিস্ট্রির আন্ডারে। আচ্ছা, এগুলো যে ফিজিক্যাল কেমিস্ট্রির আন্ডারে হতে হবে এরকম কোনো মানে নেই, এগুলো তোমাদের আলাদা আলাদা মানে ইনঅর্গানিক কিছু কিছু জিনিস আছে ইনঅর্গানিকও থাকতে পারে, যেমন ধর পর্যায় সারণী। এই পর্যায় সারণী তুমি কেমিস্ট্রির আন্ডারে অর্গানিক কেমিস্ট্রিতেও পড়তে পারো আর ইনঅর্গানিক কেমিস্ট্রিতেও পড়তে পারো, কিন্তু জেনারেলি আমরা এইগুলো কোনখানে কি পড়বো আমরা মোটামুটি একটা ধারণা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে চলে আসো যে অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রিতে যা কিছু পড়বে সেগুলো সব কার্বন রিলেটেড। তার মানে এইখানে হচ্ছে সব কি, এইটা যেটা পড়বো সেটা হচ্ছে জৈব যৌগ, জৈব যৌগ, যৌগ, ঠিক আছে। তাছাড়া ছাড়া এর সাথে সাথে বায়োমলিকিউলস বা জীব অণুবিদ্যা, ঠিক আছে, জিওসি, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, করে অনেকগুলো আছে, কিন্তু তোমাদের বই আপাতত ক্লাস 10 এর জন্য জৈব রসায়ন এনাফ। ঠিক আছে, এরপর দেখো ইনঅর্গানিক কেমিস্ট্রি, এটা এক নাম। এইখানে দেখো রাসায়নিক গণনা, রাসায়নিক গণনা, গণনা। 2 নম্বর হচ্ছে পর্যায় সারণী, পর্যায় সারণী। 3 নম্বর হচ্ছে ধাতুবিদ্যা, ধাতুবিদ্যা, ঠিক আছে। এইগুলো ছাড়া কি আর কিছু নয়, এগুলো ছাড়া অনেক কিছু আছে তোমাদের জন্য, আপাতত এগুলোই দেখো, এগুলো দেখলেই এনাফ। ঠিক আছে, তাহলে এই দেখো 3, 3 6, 1 7, আর একটা 4 নম্বরে আমি এখানে যদি দিয়ে প্রবাহ, তড়িৎ প্রবাহ, ঠিক আছে। এই যে এবারে তড়িৎ প্রবাহ তো ইয়াতেও আছে, ফিজিক্সও আছে না। এইখানে আমি আপাতত কেমিস্ট্রির আন্ডারে যা কিছু আছে এটা হচ্ছে তোমাদের কেমিস্ট্রি, ক্লাস 10 এর যে কেমিস্ট্রি, ঠিক আছে। সেই 10 এর কেমিস্ট্রিতে 3টা পোর্শন আমরা দেখতে পাবো। ফিজিক্যাল কেমিস্ট্রি, দেখো ফিজিক্যাল কেমিস্ট্রি, ঠিক আছে, তারপর অর্গানিক কেমিস্ট্রি, ঠিক আছে, তারপর ইনঅর্গানিক কেমিস্ট্রি। এই ফিজিক্যাল কেমিস্ট্রির আন্ডারে কি কি চ্যাপ্টার আছে, গ্যাসের আচরণ, আয়নীয় বন্ধন, ঠিক আছে, রাসায়নিক বন্ধন, ঠিক আছে। যখনই আমরা অর্গানিক কেমিস্ট্রির আন্ডারে চলে যাবো, সেই অর্গানিক কেমিস্ট্রির আন্ডারে দেখতে পাবো জৈব যৌগ। এই ছাড়াও আরো আছে চ্যাপ্টার, কিন্তু তোমাদের ক্লাস 10 এর জন্য জৈব যৌগ এনাফ। আচ্ছা, যখনই আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রিতে চলে যাবো বা অজৈব রসায়ন, সেইখানে আমরা দেখতে পাবো যে রাসায়নিক গণনা রয়েছে, ঠিক আছে, রাসায়নিক গণনা রয়েছে, পর্যায় সারণী রয়েছে, ধাতুবিদ্যা রয়েছে, তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক গণনা। এই যে এইরকম করে করে তোমাদের কিন্তু এই পুরা কেমিস্ট্রি যেটা সেইটা, এই একটা ছোট্ট ডিটেলস তোমাদের জানা দরকার। এইটা জানলে কি হবে, তোমাদেরকে কেমিস্ট্রিটা বোরিং লাগবে না। তোমাদের যদি বলা হয় যে তোমাদেরকে জেনারেলি ক্লাস 10-এ এটাই তো আলাদা করা হয়নি যে ফিজিক্সের কোনটা, কেমিস্ট্রির কোনটা, তারপরে আবার কেমিস্ট্রি রয়েছে আলাদা করে যদি করতে যাও। আমি বলছি যে এইটা যদি করো, তোমাদের যেটা সুবিধা হবে, সেই সুবিধাটা হচ্ছে যে তোমরা এরকম মনে হবে না যে আমার ভৌত বিজ্ঞানে অনেক কিছু বাকি আছে। তোমরা তখন আলোচনা করবে যে
আমার ভৌত বিজ্ঞানে বাকি আছে এরকম নয়, আমার অর্গানিক কেমিস্ট্রি জৈব যৌগটা বাকি আছে। তোমরা বন্ধুদের মধ্যে এরকম আলোচনা করবে, তোমরা আলোচনা করবে যে আমার রাসায়নিক গণনা চ্যাপ্টারটা ঠিকঠাক বুঝতে পারিনি, আমি ইনঅর্গানিক কেমিস্ট্রিতে একটু উইক আছি, আমাকে রাসায়নিক গণনা, ধাতুবিদ্যা, তড়িৎ প্রবাহ এটা যদি একটু ঠিকঠাক হয় না ভালো হয়। ঠিক আছে, এই যে এইরকম আলোচনা যখন করবে তখন তোমাদের মনের মধ্যে একটা কনফিডেন্স আসবে। আমি এই জন্য এই চ্যাপ্টারগুলোকে আলাদা আলাদা করে দিচ্ছি। এটার সাথে আজকে যে চ্যাপ্টার পড়বো আমরা জৈব যৌগ, তার কোনো সং নাই, কিন্তু জাস্ট এই যে এই জিনিসটা বুঝতে হবে যে কোনটা কোনখানে কার আন্ডারে রয়েছে, এটা যদি বুঝতে পারো খুবই ভালো জিনিস। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা ডিরেক্ট একদম চলে যাব জৈব যৌগ বা এটাকে বলা হয় অর্গানিক কম্পাউন্ড। ঠিক আছে, অর্গানিক কম্পাউন্ড। আচ্ছা ভালো করে বুঝো, আমি জাস্ট এইখানেই যদি একটু তোমাদেরকে ছোট্ট করে একটা আইডিয়া দিয়ে দিই তাহলে বুঝতে পারবে যে অর্গানিক কম্পাউন্ড যেটা সেটা জৈব রসায়নের আন্ডারে রয়েছে। এই অর্গানিক কম্পাউন্ড যেটা সেটা কি দিয়ে তৈরি সেটা ভালো করে যদি দেখো বুঝতে পারবে যে জৈব মানে হচ্ছে জীব থেকে প্রাপ্ত, যৌগ মানে কি কতগুলা মলিকিউল দিয়ে তৈরি, মলিকিউল বা মৌল দিয়ে তৈরি হচ্ছে যৌগ। তাহলে জীব থেকে প্রাপ্ত কতগুলা মলিকিউল দিয়ে তৈরি যে যৌগ তাকেই বলা হচ্ছে জৈব রসায়ন। মানে কি জীব থেকে প্রাপ্ত কতগুলা মৌল নিয়ে তৈরি যে যৌগ তাকেই বলা হচ্ছে জৈব যৌগ। ঠিক আছে, সেরকম ভাবে ইনঅর্গানিক কেমিস্ট্রির আন্ডারে যদি চলে যাই সেইখানে আমরা অজৈব রসায়নের ক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারবো সেটা হচ্ছে এইখানে কিন্তু কোনো জীব থেকে প্রাপ্ত হবে না। আমরা কি দেখছি অর্গানিক কেমিস্ট্রিতে জীব থেকে প্রাপ্ত যে সমস্ত যৌগ তাদেরকেই বলা হচ্ছে জৈব যৌগ। সেই রকম ভাবে ইনঅর্গানিক কেমিস্ট্রি যেটা সেটা অজৈব থেকে, মানে যেখানে জীব থাকবে না, মানে প্রাণ থাকবে না। জীব মানে কি? জীব মানে প্রাণ। এই জীবটা যেটা যেমন ধরো আমরা, আচ্ছা আমি একটু পরে ডিটেলস এখানে বলবো তখনই বুঝতে পারবে। এইখানে যে এগুলো হচ্ছে যে সবসময় প্রাণ থেকে তৈরি, প্রাণ থেকে মানে প্রাণী, উদ্ভিদ, ঠিক আছে, ব্যাকটেরিয়া, মনেরা, প্রোটিস্টা, এই সমস্ত জায়গাগুলো, ফাঞ্জাই, ঠিক আছে, এই যে জায়গাগুলো থেকে প্রাপ্ত, মানে তোমরা বায়োলজি পড়েছো 5 কিংডম ক্লাসিফিকেশন, সেখানে লিভিং অর্গানিজম কাদেরকে বলা হয় বা সজীব বস্তু কাদেরকে বলা হয়। তাহলে সেই সজীব বস্তুর যে ক্লাসিফিকেশন সেখানে তোমরা বুঝতে পারবে যে সেই সজীব বস্তুকে 5টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রথমেই হচ্ছে যে মনেরা, ঠিক আছে, মানে ব্যাকটেরিয়া ফ্যাক্টেরিয়া এগুলো, তারপর হচ্ছে প্রোটিস্টা, তারপর হচ্ছে ফাঞ্জাই, তারপরে হচ্ছে তোমার উদ্ভিদ বা প্ল্যান্ট, তারপর হচ্ছে অ্যানিমেলিয়া বা অ্যানিমাল। ঠিক আছে, তাহলে এই 5টা থেকে তৈরি যে সমস্ত যৌগগুলো সেগুলোই হচ্ছে জৈব যৌগ। আর এই 5টা বাদ দিয়ে যারা যে যৌগগুলো তৈরি তাদেরকে বলা হয় অজৈব যৌগ। কি বললাম বুঝতে পারলে? এরপর আমি জৈব যৌগের কোথায় চলে আসছি, ভালো করে শুনবো এমন দিয়ে, এটা মুছে দিনে। এরপর আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে জৈব যৌগ। ভালো করে মন দিয়ে শুনবে। জৈব, প্রথমে আগে এই জৈব টার্মটা কি সেটা দেখবো, তারপরে যৌগটাতে যাব। জৈব মানে কি বললাম প্রথমেই, যে 5টা জায়গা থেকে প্রাপ্ত যে সমস্ত যৌগ, পাঁচটা কি কি? নাম্বার ওয়ান যেটা, সেই 5টা কি কি ভালো করে দেখো। সেই 5টা হচ্ছে, নাম্বার 1 হচ্ছে প্রাণী থেকে প্রাপ্ত। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে উদ্ভিদ থেকে প্রাপ্ত। নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে উদ্ভিদ থেকে, নাম্বার 3 যেটা সেটা হচ্ছে তোমার ফাঞ্জাই বা ছত্রাক থেকে প্রাপ্ত। ঠিক আছে, নাম্বার 4 যেটা সেটা হচ্ছে প্রোটিস্টা। নাম্বার 5 যেটা সেটা হচ্ছে মনেরা। তাহলে এই যে 5টা জায়গা থেকে প্রাপ্ত যে জৈব, সেইগুলোকে বলা, এই 5টা জায়গা থেকে প্রাপ্ত যে জৈব যৌগ, ঠিক আছে, এই 5টা জায়গা প্রাণী, উদ্ভিদ, ছত্রাক, প্রোটিস্টা, মনেরা, এই 5টা থেকে প্রাপ্ত যৌগগুলোকেই বলা হয় জৈব যৌগ। কি বললাম বুঝতে পারলে? এই 5টা থেকে প্রাপ্ত যৌগগুলোকেই বলা হয় জৈব যৌগ। জৈব মানে জীবন, যার মধ্যে জীবন আছে। যৌগ মানে কি বললাম? যৌগ মানে হচ্ছে জীবন। তাহলে এই জীবনটা কার মধ্যে আছে? প্রাণীর মধ্যে আছে। এই জীবনটা কার মধ্যে আছে? উদ্ভিদের মধ্যে আছে। এই জীবনটা কার মধ্যে? ছত্রাকের মধ্যে আছে। এই জীবন প্রোটিস্টার মধ্যে আছে। আর এই জীবন মনেরা। তাহলে যাদের মধ্যে জীবন রয়েছে সেইগুলোকে বলবো জৈব যৌগ। ঠিক আছে, এরপর আমি চলে আসছি যৌগ কাকে বলা হয়। ঠিক আছে, ভালো করে শুনবে, মন দিয়ে শুনবে। তাহলে এগুলো আমি এবারে এখানে এই জায়গাটাকে টানি করে আমি এখানে দেখাচ্ছি যে যৌগ কাকে বলে। ভালো করে দেখো, যৌগ কাকে বলে? যৌগ হচ্ছে কতগুলা মলিকিউল বা মৌল দিয়ে তৈরি, মৌল দিয়ে একাধিক, আমি এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ, 2 বা
তার বেশি মৌল দিয়ে তৈরি, মৌল দিয়ে তৈরি। ঠিক আছে, 2 বা তার বেশি মৌল দিয়ে তৈরিকেই বলা হচ্ছে, তৈরি পদার্থকেই বলা হচ্ছে যৌগ পদার্থ। ঠিক আছে, বা যৌগিক পদার্থ। শোনো ভালো করে মন দিয়ে শোনো করে, তোমরা এখানে পুরাটাই বুঝতে পারলে, 2 বা তার বেশি সে তো বুঝতে পারলাম, কিন্তু এই যে এখানে মৌলটা বলে দিলে, এই মৌল জিনিসটা কি? মৌলটা কি? এই মৌল জিনিসটা হচ্ছে, ভালো করে শোনো, তুমি তোমার চারিপাশে যা কিছু দেখবে, যা কিছু, মানে আমি ধরো বলে দিচ্ছি যে পৃথিবী, পৃথিবী এর আগের দিন তোমাদেরকে দেখাইছিলাম পৃথিবী এরকম। তাহলে পৃথিবী যেটা, এই পুরো পৃথিবীটা কি কি জিনিস দিয়ে তৈরি, ঠিক আছে, সেটা যদি দেখো তাহলে বুঝতে পারবে এই পুরো পৃথিবীটা 118টি জিনিস দিয়ে তৈরি, 118টি জিনিস, সেই জিনিসটা হচ্ছে মৌল। 118টি মানে কি, এই যে এই 118টি যে মৌল, সেই মৌলগুলোকে যদি তুমি ভাঙো, সেইগুলো ছাড়া আর অন্য কিছুই পাওয়া যাবে না। তুমি বলবে 118টি কি করে পারলে? 118টি হচ্ছে পর্যায় সারণী, তোমরা দেখেছো, আমি পর্যায় সারণীর ছবিটা এখানে দিয়ে দেবো। ঠিক আছে, দেখো পর্যায় সারণী তোমরা দেখেছো, সেই পর্যায় সারণীর একদম শুরু করে 1 নম্বরে যে আছে সে হচ্ছে হাইড্রোজেন। ঠিক আছে, এরকম করে শুরু করে হাইড্রো, হিলি, লিথি, বেরি, বোরন, কার্বন, নাইট্রিক, অক্সি, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো এরকম করে একদম 118 নাম্বার পর্যন্ত। ঠিক আছে, এই 118 নম্বরে ওগোনেশন, ওজি, ওজি আমি লিখে দিচ্ছি, ওগোনেশন। এই ওগোনেশন পর্যন্ত মানে হচ্ছে হাইড্রোজেন থেকে ওগোনেশন, মানে পরমাণু ক্রমাঙ্ক 1 থেকে পরমাণু ক্রমাঙ্ক 18 পর্যন্ত, সব বলছি পরমাণু ক্রমাঙ্ক কি ব্যাপার সব বলছি, শোনো। তাহলে এই 1 থেকে 118 পর্যন্ত যতগুলা ছোট 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 এলিমেন্ট রয়েছে, সেগুলোই হচ্ছে মৌল। ঠিক আছে, ছোট ছোট এলিমেন্ট মানেটা কি? মানে হচ্ছে সিম্পল জিনিস, সেটা হচ্ছে আমাদের এই পৃথিবী, এই পৃথিবী যা কিছু জিনিস দিয়ে তৈরি, সেইগুলো এই 118টা মৌল দিয়েই তৈরি হবে, আর অন্য কোনো জিনিস দিয়ে তৈরি হতে পারে না। হ্যাঁ, এখনো পর্যন্ত 118টা আবিষ্কৃত হয়েছে, এরপরে যত দিন যাবে তত হয়তো আরো এক্সট্রা বাড়বে, সেটা আলাদা জিনিস। কিন্তু আমরা জানি যেটা, সেই জানার মধ্যে 118টি মৌল দিয়েই তৈরি আমাদের পৃথিবীর সমস্ত জিনিস। পৃথিবীতে যা কিছু আছে সমস্ত জিনিস এই 118টি মৌল দিয়েই তৈরি। হ্যাঁ, 118টি মৌলের সাথে সাথে এই মৌলগুলোই নিজেদের সাথে নিজেদের বিক্রিয়া করে বা নিজেদের সাথে যুক্ত হয়ে করে এরা যৌগ তৈরি করছে। ঠিক আছে, তাহলে কি বললাম? 2 বা তার বেশি। তাহলে এই হাইড্রোজেন, হাইড্রোজেন কি বলবো? মৌল। এই হাইড্রোজেন এটা একটা মৌল, হিলিয়াম, হিলিয়াম এটা একটা মৌল, লিথিয়াম এটা একটা মৌল, বেরিলিয়াম এটা একটা মৌল, এরকম করে 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 সবগুলো হচ্ছে, এগুলো এক একটা মৌল। কেন মৌল বলা হচ্ছে এদেরকে? তার কারণ এই হাইড্রোজেন, ধরো আমি কোনো একটা হাইড্রোজেন, এমন একটা জিনিস নিলাম, পদার্থ নিলাম যার মধ্যে হাইড্রোজেন আছে, সেইটাকে, এই যে এটা ধরো একটা হাইড্রোজেন, এটাকে যদি আমরা যত ভাঙবো, ছোট 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 একদম সবচেয়ে ছোট 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 যদি এরকম ছোট ছোট কোণাতে যদি ভাঙি, তাহলে আমরা দেখতে পাবো এই কোণাগুলোতেও সেই হাইড্রোজেন যেটা, এই কোণাগুলোতে সে হাইড্রোজেনই আছে, আর অন্য কোনো কিছু নাই। যদি হাইড্রোজেন ছাড়া এই কোণার সাথে সাথে যদি একটা অক্সিজেন থাকতো, যদি একটা কার্বন থাকতো, যদি ধরো একটা অক্সিজেন থাকতো, যদি একটা কার্বন থাকতো, যদি একটা নাইট্রোজেন থাকতো, তাহলে এইগুলো মিলে করে যদি তৈরি হয়ে যেত, তখন তাকে বলা হচ্ছে যৌগ। কিন্তু এখানে শুধু কি দেখলাম আমরা, এই যে এই জায়গাতে শুধু হাইড্রোজেন আছে, তাহলে শুধু হাইড্রোজেন যদি থাকে তখন তাকে বলা হবে মৌল। কিন্তু যখন হাইড্রোজেন ছাড়াও অনেকগুলা আলাদা আলাদা মৌল নিয়ে তৈরি হবে একটা কোনো পদার্থ, তখন তাকে বলা হবে যৌগ। সেরকম ভাবে এই প্রাণী থেকে প্রাপ্ত যে সমস্ত পদার্থগুলা, যে সমস্ত মলিকিউলগুলা ছোট ছোট 2 বা তার বেশি, 2 বা তার বেশি, যেমন ধরো আমি বলছি একটা সিম্পল জিনিস হচ্ছে C6H12O6, এটাকে বলা হয় গ্লুকোজ। এই যে C6, দেখো C মানে হচ্ছে কার্বন, তাহলে কার্বন একটি মৌল, আমরা দেখতে পাবো কার্বন একটি মৌল। কার্বন হচ্ছে 6, কার্বন হচ্ছে, কার্বনের পরমাণু ক্রমাঙ্ক 6, কার্বন একটি মৌল। ঠিক আছে, তাহলে 6টা কার্বন নিয়ে তৈরি। হাইড্রোজেন একটি মৌল, ঠিক আছে, তাহলে হাইড্রোজেন হচ্ছে 12টা হাইড্রোজেন, অক্সিজেন একটি মৌল, তাহলে 6টি অক্সিজেন। তাহলে এইগুলা হাইড্রোজেন, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন সব কিছু মিলে তৈরি। ঠিক আছে, তাই এটাকে বলা হবে কি? যৌগ। কি বললাম বুঝতে পারলে? তাহলে যৌগ কি বুঝতে পারলে? তাহলে জৈব যৌগ হচ্ছে যে সমস্ত যৌগগুলা জীব থেকে প্রাপ্ত, এটা একটা যৌগ। তাহলে যে সমস্ত যৌগগুলা জীব থেকে প্রাপ্ত, তাদেরকেই বলা হচ্ছে জৈব যৌগ। কি বললাম? পুরা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই যে গ্লুকোজটা ধরো, ঠিক আছে, এই গ্লুকোজটা কার মধ্যে আছে? এই প্রাণীর মধ্যে আছে। যদি না থাকে তাহলে কিন্তু সে জৈব যৌগ হবে না। কি বললাম বুঝতে পারলে? এরপর এই জিনিসটা একদম প্রপার ডেফিনেশন কি কি জিনিস, সেইটার উপরে আমরা যাচ্ছি। তাহলে এই জায়গাটা কি বললাম বুঝতে পারলে? পরে যেটা বলছি শুনো মন দিয়ে, একদম প্রপার ডেফিনেশন, সংজ্ঞা, প্রপার সংজ্ঞা বলবো। ঠিক আছে, জৈব যৌগের সংজ্ঞা, ময় গয়ে আকার, সংজ্ঞা বানানো পারছি না। সংজ্ঞা, ঠিক আছে, জৈব যৌগের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা আমরা ভালো করে দেখবো। দেখো, আজ থেকে প্রায় 200 বছর আগে, ঠিক আছে, 1800 যে দশক,
সেই 1800 দশকে একজন রসায়নবিদ ছিলেন যার নাম হচ্ছে ল্যাভেশিয়ার। ঠিক আছে, তিনি প্রথম বলেছিলেন যে জৈব যৌগ আমরা তাদেরকেই বলবো যে দুটি ক্রাইটেরিয়া ফিল আপ করবে, দুটি ক্রাইটেরিয়া বা দুটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে তাকে আমরা জৈব যৌগ বলবো। কি কি বৈশিষ্ট্য ভালো করে দেখো। একদম 1 নম্বরে আমি যদি বলি, 1 নম্বরে যদি বলি, ঠিক আছে, সেই 1 নম্বরে দেখবো যে তাকে অবশ্যই জীব থেকে প্রাপ্ত হতে হবে। এতক্ষণ ধরে আমরা যেগুলো বললাম, জীব থেকে প্রাপ্ত, জীব থেকে প্রাপ্ত হতে হবে। আর 2 নম্বরে হচ্ছে যার মধ্যে কার্বন থাকিবে, যার মধ্যে কার্বন থাকবে। ঠিক আছে, এই যার যেটি জীব থেকে প্রাপ্ত আর যার মধ্যে কার্বন থাকবে, এই দুটি ক্রাইটেরিয়া বা বৈশিষ্ট্য যে ফিল আপ করবে, যে কম্পাউন্ডটাই, যে যৌগটাই ফিল আপ করবে, তাদেরকেই বলা হচ্ছে জৈব যৌগ। এটা কে বলেছিল? এটা বলেছিল ল্যাভেশিয়ার, আজ থেকে 200 বছর প্রায় আগে, 1800 সময়। ঠিক আছে, কিন্তু তিনি তার সাথে সাথে আরেকটি কথা বলেছিলেন, ভালো করে শুনো মন দিয়ে। তিনি বলেছিলেন যে এই যে দুটি জিনিস ক্রাইটেরিয়া ফিল আপ করলেই তো তাকে যৌগ বলা হবে। তার সাথে সাথে তিনি একটি ইম্পর্টেন্ট জিনিস বলে দিয়ে গেছিলেন, সেটি বলছে যে এই যে জৈব যৌগ যেটা, সেইটা পরীক্ষাগারে প্রস্তুত করা যাবে না, সেটা সবসময় কোনো না কোনো জীব থেকেই হবে। তার মানে কি, পরীক্ষাগারে প্রস্তুত করা যাবে না। কে বলেছিলেন? ল্যাভেশিয়ার, আজ থেকে কত, প্রায় 200 বছর আগে তিনি বলেছিলেন। তারই এক স্টুডেন্ট, শিষ্য, ঠিক আছে, তারই 20-30 বছরের মধ্যেই, ঠিক আছে, আমি ডেটগুলো এত মানে ইম্পর্টেন্স দিচ্ছি না, তার কারণ ডেট তোমাদের পড়বে, ঠিক আছে, যদি ইম্পর্টেন্স মানে যদি পড়তে আমি তাহলে ওগুলো ভালো করেই তোমাদেরকে বলতে হবে। আচ্ছা দেখো, বলছে পরীক্ষাগারে প্রস্তুত করা যাবে না, কিন্তু বোলার বলে একজন সায়েন্টিস্ট, ঠিক আছে, এটাকে তোমরা বোলারের যা নাম, ঠিক আছে, বোলার বলেই লিখবে আর কি। ঠিক আছে, যাই হোক, দেখো এই যে সায়েন্টিস্ট তিনি, ঠিক আছে, তিনি কি করেছেন, কেমিস্ট্রির ল্যাবে যাই করে সে কি করছে যে দুটি জৈব যৌগ লিখছে। ঠিক আছে, দুটি জৈব যৌগ কেন বলছে, দুটি যৌগ লিখছে, দুটি যৌগ। সেই দুটি যৌগ কি কি? সেই দুটি যৌগ যদি দেখো, অ্যামোনিয়াম সালফেট NH4 এর হোল 2 আর SO4, ঠিক আছে, এই যে এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, ঠিক আছে। এই যে অ্যামোনিয়াম সালফেট, তার সাথে আরেকটি যৌগ, এখানে দেখো, এখানে কিন্তু কার্বন নাই, তার মানে এটা জৈব যৌগ হবে কি না, কোনো মতেই হতে পারে না, কারণ কার্বন নাই এখানে। একটা তো বলে দিয়েছে যার মধ্যে কার্বন থাকবে, কার্বন যদি না থাকে তার মানে এটা জৈব যৌগ লয়। ঠিক আছে, আচ্ছা 2 নম্বর বলছে যে এই যে NH4 এর হোল 2 আর SO4 মানে অ্যামোনিয়াম সালফেট, তার সাথে পটাশিয়াম সায়ানাইড, ঠিক আছে, KCNO, এইখানে যেমন কার্বন আছে, এটাতে কার্বন আছে, যাই হোক, তাহলে পটাশিয়াম সায়ানাইড, এই দুটার বিক্রিয়ার ফলে তৈরি যেটা হচ্ছে, সেইটা কি তৈরি হচ্ছে, ভালো করে দেখো, NH2 CONH2, এই দুটার ফলে তৈরি হচ্ছে NH2CONH2, এইটার নাম হচ্ছে, এইটাকে বলা হয় ইউরিয়া। কি বলা হয়? ইউরিয়া। তাহলে এই যে ইউরিয়া তৈরি হলো, এই ইউরিয়াটার মধ্যে দেখো কার্বন রয়েছে। কি রয়েছে? কার্বন। ঠিক আছে, দেখো এই যে এখানে কার্বন রয়েছে। তাহলে যদি কার্বন থাকে, আবার কি এইটা আবার জীব দেহ থেকে প্রাপ্ত ইউরিয়া, আমরা মূত্র বিসর্জন করি সেখানে ইউরিয়া থাকে, অ্যামোনিয়া, ইউরিয়া এগুলো থাকে, তাহলে সেই যে এইটা জীব দেহ থেকেও প্রাপ্ত, তার সাথে এটা কার্বন আছে, তাহলে এইটাকে বলা হয় জৈব যৌগ। কিন্তু এইখানে কি বুঝতে পারলাম আমরা, যে যিনি সায়েন্টিস্ট বলেছিলেন যে এইটা পরীক্ষাগারে প্রস্তুত করা যাবে না, তার মানে তিনি এটি ভুল বলেছিলেন। তিনি ঠিকঠাক সেই সময়ের জন্য তো অনেক আগে, তো তাহলে তিনি ঠিকঠাক এটা বুঝতে পারেন, তিনি ভুল বলেছিলেন। কিন্তু তারই যে একজন শিষ্য সায়েন্টিস্ট বোলার, ঠিক আছে, তিনি কি করলেন, যে পরীক্ষাগারে এটা প্রস্তুত করার চেষ্টা করলেন। তাহলে তোমাদের পরীক্ষার ইম্পর্টেন্ট কি, এক্সামের এসপেক্টে এটার ইম্পর্টেন্ট কি, তোমাদের বলে দিল যে প্রথম আবিষ্কৃত জৈব যৌগ যেটি পরীক্ষাগারে তৈরি হয়েছিল তার নাম কি। তোমাদের এটা পরীক্ষা কোশ্চেন অনেকবার আসছে, ভালো করে দেখবে। আমি প্রচুর পরিমাণে তোমাদের কোশ্চেন ঘাটি, ঠিক আছে।
আজ থেকে 10 বছর আগে কি কোশ্চেন আসছে মাধ্যমিকে, সেইগুলো সেই পুরো লাস্ট 10 বছরের কোশ্চেন তো আমি পুরোপুরি দেখে রেখেছি, ঠিক আছে। তাহলে ওইগুলো দেখে করে আমি বুঝতে পারছি এই কোশ্চেনটা মিনিমাম 4 থেকে 5 বার পড়েছে। তার সাথে সাথে বলতে পারে যে এই যে ইউরিয়াটা যে তৈরি হয়েছে সেটা কি কি যৌগ নিয়ে ইউরিয়াটা তৈরি হয়েছিল, তাহলে এইগুলো তোমাদের কোশ্চেন হতে পারে। তাহলে এইটা একটু মাথায় রাখবে। প্রথম জৈব যৌগ যেটা পরীক্ষাগারে তৈরি করা হয়েছে তার নাম হচ্ছে ইউরিয়া, NH2CO, এটা হচ্ছে ওর রাসায়নিক সংকেত। কি বললাম বুঝতে পারলে? আচ্ছা আমি ব্যালেন্স করিনি, ব্যালেন্স ওগুলো পরে পরে দেখা যাবে। এইটা করলেও কোনো অসুবিধা নাই, পুরো ফুল নাম্বার পাবে। তাহলে কি বললাম এটা বুঝতে পারা গেলে? তাহলে জৈব যৌগ কাকে বলে আমরা এখন আপাতত বুঝতে পারিলাম। এরপর আমাদের সেকেন্ড যে স্টেপ, সেই সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা এই কার্বন, দেখো ভালো করে দেখো, এই কার্বনটাকে আমরা এত গুরুত্ব দিচ্ছি কেন? আমরা বলছি জীব থেকে প্রাপ্ত তো ঠিক আছে, কিন্তু এই কার্বনটাকে আমরা এত গুরুত্ব কিসের জন্য দিচ্ছি, এইটা আমাদেরকে বুঝতে হবে। আমরা কার্বনটাকে এই কারণে এত গুরুত্ব দিচ্ছি, কেমিস্ট্রিতে কার্বন হচ্ছে হিরো। কার্বন কেমিস্ট্রিতে হিরো, আমাদের দেবদা, ঠিক আছে। তাহলে এই যে কার্বন, এই কার্বনটা হচ্ছে আমাদের কেমিস্ট্রির বেদ্যা। তাহলে এই কার্বনের গুরুত্ব কিন্তু অনেক। কিসের জন্য এই গুরুত্ব? তার কারণ হচ্ছে এই যে কার্বনটা, এই কার্বনের কিন্তু কিছু প্রপার্টি রয়েছে, যে প্রপার্টিগুলো অন্য কারোর মধ্যে নাই। মানে 118টা মৌল রয়েছে, আমি কি বললাম 118টা মৌল রয়েছে, সেই 118টার মধ্যে একটি মৌল যে হচ্ছে কার্বন, যার কিন্তু এমন কিছু আলাদা প্রপার্টি রয়েছে যে প্রপার্টিটা আর কারোর মধ্যেই নাই। কি বলছি বুঝতে পারছো? যে প্রপার্টিটা আর কারোর মধ্যেই নাই, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে তোমার কার্বনের কিছু প্রপার্টি। সেই প্রপার্টিগুলো কি আমরা সেটি যদি ভালো করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে, তাহলে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবো যে কার্বনকে কিসের জন্য জৈব রসায়নের হিরো বলা হচ্ছে, ঠিক আছে।